প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদের সাথে আছি আমি, ডালিম কুমার রায়, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ফুলবাড়ী সরকারি কলেজ, দিনাজপুর। আজকের আলোচনা শেষে প্রাণীর সহজাত আচরণ ব্যাখ্যা করতে পারবে, সহজাত আচরণের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবে, ট্যাক্সিসের বিভিন্ন ধরন ব্যাখ্যা করতে পারবে, আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা শুরুতে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই নিচে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বাবুই পাখির বাসা নির্মাণ। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই বাবুই পাখিকে বাচ্চা অবস্থাতেই যদি পৃথক করে রাখা হয় এবং সে বাচ্চাটি বড় হয়ে যখন বাসা নির্মাণ করে, তো সে কিন্তু তার প্রজাতির অন্যান্য সদস্যদের মতোই বাসা নির্মাণ করে। তো এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সেই পৃথকীকৃত বাচ্চাটি তার পূর্বের কোনো অভিজ্ঞতা বা শিক্ষা ছাড়াই বাসা কিভাবে নির্মাণ করতে হয় তা না দেখেই হুবহু একই রকম বাসা সে নির্মাণ করতে পারে। তো এই বৈশিষ্ট্যটি বা তার এই আচরণটি সে কিভাবে অর্জন করলো, এটি একটি প্রশ্ন। অনুরূপভাবে মাকড়সার জাল বোনা, মৌমাছির চাক তৈরি এবং আমাদের মানব শিশুর স্তনপান, ছাগল বা গরুর বাচ্চা জন্মের পরপরই ছোটাছুটি, এই আচরণগুলোর মধ্যে একটা সাদৃশ্য আছে। আমরা খুব সহজভাবে যদি আরেকটু দেখি যে মানব শিশুর স্তনপানের ক্ষেত্রে, তো প্রত্যেকটা মানব শিশুই কিন্তু একই রকম ভাবে মায়ের স্তনপান করে এবং এই আচরণটি কিন্তু শিশুকে শেখাতে হয় না, অর্থাৎ জন্মের পরপরই সেই আচরণটি স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে প্রকাশিত হয়। শুধু তাই নয়, প্রত্যেকটা শিশু একই রকম ভাবে হাসে এবং একই রকম ভাবে কাঁদে। তো এটাও কিন্তু এই হাসা এবং কাঁদা এটাও কিন্তু বাচ্চাকে শেখাতে হয় না। আবার ছাগল গরুর বাচ্চার ক্ষেত্রে দেখি, আমরা গরুর বাচ্চার ক্ষেত্রে দেখি যে জন্মের কিছুক্ষণ পরেই কিন্তু ছোটাছুটি শুরু করে। এটিও কিন্তু তাকে শেখাতে হয় না বা কারো কাছ থেকে দেখে বা অভিজ্ঞতা নিয়ে সেটি হয় না, কিন্তু এটাও জন্মের পরপরই এই বৈশিষ্ট্য গরুর বাচ্চার মধ্যে প্রকাশিত হয়। তো এই সবই হচ্ছে সহজাত আচরণের উদাহরণ। তো আমরা এখন সংজ্ঞাটির দিকে একটু লক্ষ্য রাখি যে কোনো প্রজাতির প্রতিটি প্রাণী পূর্বের অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া বংশানুক্রমে একইভাবে যেসব জন্মগত আচরণ বা কর্মকাণ্ড প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বলে। অর্থাৎ আমরা যদি আরেকটু এইভাবে বিশ্লেষণ করি, যেমন মানব শিশু সবাই হোমোসেপিয়েন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতির অধীনে প্রতিটি প্রাণী অর্থাৎ প্রত্যেকটা শিশুই পূর্বের অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান ছাড়াই একই রকম ভাবে, অর্থাৎ এখানে একইভাবে যেসব আচরণ, অর্থাৎ প্রত্যেকটা শিশুই একই রকম ভাবে স্তনপান করে, পৃথিবীর প্রত্যেকটা শিশুই একই রকম ভাবে হাসে, পৃথিবীর প্রত্যেকটা শিশুই একই রকম ভাবে কাঁদে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা এই পর্যায়ে চিত্র 1-এর দিকে লক্ষ্য করি যে এই ঘটনাটির সাথে আমাদের সকলেরই পরিচয় আছে যে এই আলোক উৎসের প্রতি কিছু পতঙ্গ, এখানে আমরা এদেরকে মথ বলি, এরা এই আলোর উৎসের প্রতি আকর্ষিত হয়। তো এই ঘটনাটি থেকে আমরা 4টি সিদ্ধান্তে উপনীত হতে পারি। প্রথমটি হচ্ছে প্রাণীর স্থান পরিবর্তন বা যাকে স্থানিক দিকমুখিতা বলা হচ্ছে, অর্থাৎ এই মথ, এই প্রাণী অন্য কোন স্থান থেকে এই আলো উৎসের দিকে এসেছে। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ দেহ গমন, অর্থাৎ সমস্ত প্রাণীটাই কিন্তু অন্য কোন স্থান থেকে এই আলো উৎসের দিকে এসেছে। 3 নম্বর সিদ্ধান্ত অবিরাম বহি উদ্দীপনার প্রতি সাড়া, অর্থাৎ এই আলো উৎসটা এই প্রাণী থেকে অবশ্যই একটা বাইরের উৎস, তাই না, এবং অবিরাম, অর্থাৎ এই বাল্ব অবিরাম ভাবেই জ্বলে আছে।
এমনটি নয় যে এই বাল্ব কখনো নিভতেছে বা নিভতেছে, এমনটা না। বাল্ব একবার অন হয়ে অবিরাম সেটি জ্বলছে এবং তার প্রতি এই প্রাণীরা আকর্ষিত হয়ে এখানে ছুটে এসেছে, এটা। আর 4 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে যে এই পতঙ্গের চলনের বা এই উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার হারটা হচ্ছে উদ্দীপনার শক্তিমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এই আলোক উৎস যদি অল্প বা মৃদু হয়ে থাকে, সেক্ষেত্রে এই পতঙ্গ কিন্তু সে আলোক উৎসের দিকে ছুটে আসাটা বা তাদের চলনটা কিন্তু ধীরে হবে। এরপরে যদি এই আলোক উৎসের যদি মাত্রাটা বাড়ানো হয় বা এই আলো উৎসের উদ্দীপনার মাত্রাটা যদি বাড়ানো হয়, অর্থাৎ লাইট যদি আরো উজ্জ্বল ভাবে জ্বলে, তো সেক্ষেত্রে পতঙ্গ আরো দ্রুত, ঠিক আছে, এই আলো উৎসের দিকে গমন করবে। অর্থাৎ এই চলন উদ্দীপনার শক্তিমাত্রার সমানুপাতিক। অনুরূপভাবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে এই যে প্যারামেসিয়াম নামক কিছু প্রাণী আছে। তো এই পাশে শক্তিশালী অ্যাসিড আর এই পাশে মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিডের যদি অবস্থান থাকে, তো সেই ক্ষেত্রে প্যারামেসিয়াম এই শক্তিশালী অ্যাসিড অঞ্চলটাকে অ্যাভয়েড করে মৃদু অ্যাসিড অঞ্চলের দিকে এরা গমন করে। তো প্যারামেসিয়ামের এই আচরণেও কিন্তু আমরা এই 4টা সিদ্ধান্তের প্রতিফলন দেখতে পাই। তো চিত্র 1 এবং চিত্র 2 এর এই ঘটনাটিকে বলা হয় ট্যাক্সিস। তাহলে ট্যাক্সিসকে সংজ্ঞায়িত করলে পাই উদ্দীপকের উৎসের সঙ্গে সম্পর্ক রেখে দেহের অক্ষের অবস্থানগত পরিবর্তনই হলো ট্যাক্সিস বা চলন। আর এই ট্যাক্সিসের বৈশিষ্ট্যসমূহকে বিশ্লেষণ করলে পাই যে ট্যাক্সিস সহজাত আচরণ, ট্যাক্সিস সর্বদা বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা এই উদাহরণে দেখব যে এই আলোক উৎস এটি কিন্তু একটা বাহ্যিক উদ্দীপনা, অর্থাৎ এই মথের থেকে এটা একটা বাহ্যিক উদ্দীপনা। তাহলে এই বাহ্যিক উদ্দীপনা দ্বারা সর্বদা নিয়ন্ত্রিত হয়ে থাকে। জীব অপরিবর্তনীয় সাড়া প্রদান করে থাকে। অর্থাৎ এই মথ এই প্রজাতির সকল সদস্য ঠিক একই রকমভাবে এই আলোক উৎসের দিকে আকর্ষিত হবে। প্রাণীর দেহের অবস্থানের পরিবর্তন ঘটে শুধু উদ্দীপকের উৎসের সঙ্গে সম্পর্ক রেখে। প্রাণীর সমগ্র দেহের ওরিয়েন্টেশন ঘটে। উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। অর্থাৎ এখানে দেখি যেমন আলোক উৎসের প্রতি এই পতঙ্গ সময় আকর্ষিত হয়েছে। আবার আমরা যদি দেখি যেমন তেলাপোকা, তারা রাতের বেলা হঠাৎ করে যদি আলোর উপস্থিতি টের পায়, তাহলে তারা কিন্তু আবার অন্ধকারের দিকে ধাবিত হয়। অর্থাৎ তখন তাদের মধ্যে কিন্তু ঋণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদের ক্ষেত্রে ধনাত্মক প্রতিক্রিয়া, ঠিক আছে। আর দিকমুখী চলন সরাসরি উদ্দীপনা শক্তির সমানুপাতিক। অর্থাৎ এই আলোক উৎসের মাত্রা যদি কম থাকে, তাহলে এই পতঙ্গ সমূহ ধীরে ধীরে আকর্ষিত হবে। আর এই আলোক উৎসের মাত্রা যদি অনেক বেশি হয়, অনেক উজ্জ্বল আলোতে, এই পতঙ্গ সমূহ খুব দ্রুত আলোক উৎসের দিকে ধাবিত হবে। শুধু চলনশীল জীবের ক্ষেত্রে এটি ঘটে থাকে, অর্থাৎ চলতে সক্ষম এমন জীবের ক্ষেত্রে এটি ঘটে থাকে এবং জীব নিজে এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। শিক্ষার্থীরা, আমরা এবারে ট্যাক্সিসের প্রকারভেদ সমূহ আলোচনা করব। দেহের দিকমুখিতার উপর ভিত্তি করে এই ট্যাক্সিস 2 ধরনের হয়। একটিকে ধনাত্মক ট্যাক্সিস, উদ্দীপকের উৎসের দিকে গমন করে। আর একটি হচ্ছে ঋণাত্মক ট্যাক্সিস, অর্থাৎ উদ্দীপকের উৎস থেকে দূরে সরে যায়। আমরা দেখি যে এই আলোক উৎসের দিকে এই মথের আকর্ষিত হওয়া, এটাকে ধনাত্মক ট্যাক্সিস, অর্থাৎ উদ্দীপক উৎসের দিকে এরা গমন করতেছে। আর ঋণাত্মক ট্যাক্সিস অর্থাৎ তেলাপোকা নিশাচর প্রাণী, তারা রাতের বেলা ঘরের মধ্যে বিচরণ করে, কিন্তু আলোর উপস্থিতি টের পেলেই এরা অন্ধকারের দিকে ধাবিত হয়, অর্থাৎ উদ্দীপক উৎস থেকে এরা দূরে সরে যায়। তো এটাকে ঋণাত্মক ট্যাক্সিস বলা হয়। আবার উৎসের ভিত্তিতে ট্যাক্সিস বেশ কয়েক ধরনের হয়ে থাকে, যেমন ফটোট্যাক্সিস, এটি আলোক উৎসের প্রতি সাড়া প্রদর্শন। তারপর থার্মোট্যাক্সিস, এটি তাপীয় উদ্দীপনার প্রতি সাড়া প্রদর্শন। কেমোট্যাক্সিস, রাসায়নিক দ্রব্যের প্রতি সাড়া প্রদর্শন। অ্যারোট্যাক্সিস, এটি অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে সাড়া প্রদর্শন।
এনার্জি ট্যাক্সিস এটি দেহস্থ কোষের অন্তঃস্থ শক্তির অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ বিপাকীয় কাজের দিকে সাড়া প্রদর্শন। থিকমোট্যাক্সিস এটা দৈহিক স্পর্শজনিত সাড়া প্রদর্শন। হাইড্রোট্যাক্সিস এটি পানি বা আর্দ্রতার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন। জিওট্যাক্সিস বা গ্র্যাভিট্যাক্সিস এটি অভিকর্ষজনিত সাড়াদান। রিওট্যাক্সিস এটি পানি প্রবাহ বা স্রোতের প্রতি সাড়া প্রদর্শন। অ্যানিমোট্যাক্সিস বায়ু প্রবাহের প্রতি সাড়া প্রতিক্রিয়া প্রদর্শন। গ্যালভানোট্যাক্সিস বা ইলেকট্রোট্যাক্সিস এটি তড়িৎ প্রবাহের প্রতি সাড়া প্রদর্শন। জিওম্যাগনেটোট্যাক্সিস এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর প্রতিক্রিয়া প্রদর্শন। ফোনোট্যাক্সিস শব্দের প্রতি সাড়া প্রদর্শন। তো এই উদ্দীপনা উৎসের ভিত্তিতে এই ট্যাক্সিস সমূহ জ্ঞানমূলক বা এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই উদ্দীপনা উৎসের ভিত্তিতে যে ট্যাক্সিস গুলো আছে এগুলা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস 5 প্রকার হয়ে থাকে। তো প্রথমে আমরা ক্লাইনোট্যাক্সিস নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে কোনো জোর সংবেদনাঙ্গ থাকে না, বরং সংবেদনগ্রাহী কোষগুলো সমগ্র দেহ জুড়ে বিশেষ করে সম্মুখ অংশে অবস্থান করে। সম্মুখ অংশটি এদিক ওদিক ঘুরিয়ে উদ্দীপনার ব্যাপকতা যাচাই করে সব দিক থেকে ব্যাপকতা সমান হলে প্রাণী সোজা চলতে শুরু করে। তো এক্ষেত্রে একটি খুবই সাধারণ উদাহরণ আমাদের গৃহমাছির উদাহরণটি আলোচনা করা যাক। তো এই গৃহমাছির যে লার্ভা বা যাকে আমরা ম্যাগট বলি, এর এই সম্মুখ অংশে কিন্তু এই সংবেদনগ্রাহী কোষগুলো অবস্থান করে। তো এক্ষেত্রে এটি যখন তার এই মাথার অংশটি একবার এদিকে একবার এদিকে 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 এভাবে কিন্তু ডানে বায়ে ঘুরিয়ে কিন্তু সে এগিয়ে চলে। তো এক্ষেত্রে যদি সামনে যে উদ্দীপনা থাকে, অর্থাৎ আমরা যদি আলো ধরি, আমরা দেখতে পাচ্ছি যে আলোর সমান প্রভাব আছে। তো সেই ক্ষেত্রে উদ্দীপনা যদি সব দিক থেকে যদি সমান হয় তাহলে সে এই প্রাণীটা কিন্তু সোজা চলা শুরু করবে। আবার যদি এমন হয় যে এই অংশটাতে আলোক উজ্জ্বল আবার এই পাশটাতে অন্ধকার থাকে, তাহলে কিন্তু এই ম্যাগট এটি কিন্তু বিবর্তনিকভাবেই তার পরবর্তী যে পরিস্ফুটনের পর্যায়, অর্থাৎ তাকে পরবর্তীতে পিউপা বা কোকন ধাপে যেতে হবে। তো এই ক্ষেত্রে বিবর্তনিক দিক থেকেই এই ম্যাগট কিন্তু অন্ধকার অঞ্চলটাকে পছন্দ করবে। তো আসলে আমরা যদি সহজভাবে বলি যে জোর কোনো সংবেদন নাই এবং এই সংবেদ কোষগুলো যা আছে সবাই কিন্তু সম্মুখ অংশে আছে। ঠিক আছে। আরেকটি কথা হচ্ছে যে যদি এই উদ্দীপকের বা বাহ্যিক উদ্দীপনার মাত্রা যদি সব দিক থেকে সমানভাবে আসে, তাহলে এই প্রাণীটি সোজা চলা শুরু করবে। ঠিক আছে। এরপরে আছে ম্যানোট্যাক্সিস। প্রাণী উৎসের দিকে উৎসের গতিপথের সাথে নির্দিষ্ট কৌণিক দূরত্ব বজায় রেখে চলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি যে পিঁপড়া চলার ক্ষেত্রে এটা সবসময় নির্দিষ্ট কৌণিক দূরত্ব বজায় রেখে চলে। অর্থাৎ পিঁপড়া যখন বাসা থেকে নিকটবর্তী কোনো স্থানে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে বাসার সাথে তার সূর্যের যে কৌণিক দূরত্ব এখানে 60 ডিগ্রি তৈরি হয়েছে। তো চলার ক্ষেত্রে এই 60 ডিগ্রিকে সে এই 60 ডিগ্রি কৌণিক দূরত্বকে সবসময় বজায় রাখে। তো যার ফলে হয় কি যে সূর্য যখন ঢলে পড়ে তখন কিন্তু এই বাসার সাথে তার যে কৌণিক দূরত্ব সেটা কিন্তু এখানে 30 ডিগ্রি হয়ে যায়। কিন্তু পিঁপড়া চলার ক্ষেত্রে তার সেই 60 ডিগ্রিকে বজায় রাখার জন্য এদিকে অতিরিক্ত আরো 30 ডিগ্রি যোগ করে নেয়। যার ফলে একটা নির্দিষ্ট কৌণিক দূরত্ব সে বজায় রাখতে গিয়ে একটা নতুন পথে সে গমন করে। তো এইভাবে পিঁপড়া আসলে একটা নির্দিষ্ট কৌণিক দূরত্ব বজায় রেখে চলে। এরপরে আসছে নেমোট্যাক্সিস। এটি প্রাণীর স্মৃতিমূলক সাড়াদান, চলার পথে আশেপাশে কোনো বস্তুকে চিহ্ন হিসেবে মনে রাখে। উদাহরণ হিসেবে যেমন পিপিলিকা, নিউমিসপোডিয়ান্স বা ওয়াটার শু বা এটা এক ধরনের জলজ সূচক, এদের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ এরা চলার ক্ষেত্রে তাদের চলার পথে বিভিন্ন বস্তুকে তারা স্মৃতি হিসেবে মনে রাখে এবং সেই বস্তুগুলোকে চিনে চিনে পরবর্তীতে আবার তাদের সেই গন্তব্যস্থলে আবার ফিরে আসে। তো নিওমিসপোডিয়ান্সের ক্ষেত্রে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এর চলার পথে যে বিভিন্ন বস্তু আছে
সেগুলোর যদি পরিবর্তন ঘটানো হয়, রদবদল ঘটানো হয়, তো সেক্ষেত্রে এই নিউমিস্পোডিয়েন্স এই জলজ সুসই প্রাণীটি সে কিন্তু তার রাস্তা হারিয়ে ফেলে। এবং শিক্ষার্থীরা এবারে টেলোট্যাক্সিস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে জোর সংবেদ অঙ্গ থাকে যার দ্বারা তুলনামূলক শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াদান করে। আমরা উদাহরণ হিসেবে দেখি যে মৌমাছি এর জোর সংবেদ অঙ্গ হিসেবে আমরা একজোড়া পুঞ্জাকে দেখি। তো একটি দ্বারা এপাশে আলোক উৎস উদ্দীপনা হিসেবে কাজ করছে, আর আরেক দিকে তার খাদ্যের উৎস উদ্দীপনা হিসেবে কাজ করছে। তো এর মধ্যে অর্থাৎ এক জোড়া সংবেদ অঙ্গ দিয়ে কিন্তু দুটি ভিন্ন ভিন্ন উৎসের উদ্দীপনা সে কিন্তু গ্রহণ করছে, এবং যেটি এই মৌমাছির কাছে তুলনামূলক শক্তিশালী মনে হবে সেদিকে সে কিন্তু সাড়াদান করবে। তো এই ক্ষেত্রে তার কাছে এই খাদ্যের উৎস এটি তুলনামূলক শক্তিশালী উদ্দীপক হিসেবে বিবেচিত হবে, এবং এই মৌমাছি এই খাদ্য উৎসের দিকে সে কিন্তু ধাবিত হবে। শিক্ষার্থীরা আমরা টেলোট্যাক্সিসের আরেকটি উদাহরণ লক্ষ্য করি, যেমন সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্রাব। এর জোর সংবেদ অঙ্গ হিসেবে এখানে দুটি চোখ আমরা দেখতে পাচ্ছি। তো এর সামনে যদি দুটি ভিন্ন উদ্দীপনা যদি রাখা হয়, অর্থাৎ একটি উজ্জ্বল আলো এবং আরেকটি অন্ধকার আলো, অর্থাৎ দুটি ভিন্ন উদ্দীপনা তার সামনে রাখা হলে সে কিন্তু তুলনামূলক শক্তিশালী উদ্দীপনা হিসেবে উজ্জ্বল আলোকে বেছে নেবে, এবং সন্ন্যাসী কাঁকড়া সেই উজ্জ্বল আলোর দিকে ধাবিত হবে। এরপরে সর্বশেষ ট্রপোট্যাক্সিস। এটি হচ্ছে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক সঞ্চালন ঘটে। এক্ষেত্রে প্রাণীদেহে জোর সংবেদাঙ্গ উপস্থিত থাকে। অর্থাৎ আমরা প্ল্যানারিয়ার ক্ষেত্রে দেখি যে প্ল্যানারিয়াতে ঘ্রাণ সংবেদন গ্রহণের জন্য প্ল্যানারিয়ার এই যে দুই পাশে দুটি সংবেদাঙ্গ আছে। অর্থাৎ তাহলে এটি হচ্ছে আমরা বলছি যে জোর সংবেদাঙ্গ গেল, আর হচ্ছে একটি উদ্দীপকের প্রতি, অর্থাৎ এই ক্ষেত্রে খাদ্যের ঘ্রাণবাহী পানির স্রোত এটা একটা মাত্র উদ্দীপক। তো এখানে প্ল্যানারিয়া প্রথমে দেখছি যে সে কিন্তু কিছুটা কোনাকুনি ভাবে অবস্থান নিয়েছে, এবং যার ফলে খাদ্যের ঘ্রাণবাহী পানির স্রোত প্রথমে কিন্তু এই এই অংশের সংবেদগ্রাহী যে অঞ্চলটা আছে এখানে স্পর্শ করে, কিন্তু পরবর্তীতে এটি কিন্তু তার অবস্থান পরিবর্তন করে, এবং খাদ্যের ঘ্রাণবাহী পানির স্রোত কিন্তু এই ঘ্রাণ গ্রহণকারী যে সংবেদঙ্গ আছে এই উভয়ই কিন্তু সমানভাবে গৃহীত হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হচ্ছে যে জোর সংবেদ অঙ্গ এবং একটা মাত্র উদ্দীপক, সেটা হচ্ছে এই খাদ্যের ঘ্রাণ, এটা একটা মাত্র উদ্দীপক। ঠিক আছে, এরকম যদি হয় তো সেক্ষেত্রে এই প্রাণী তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ উভয় অঙ্গের মাধ্যমে সে সমানভাবে ওই উদ্দীপনা গ্রহণ করে কিন্তু ভারসাম্যমূলক সঞ্চালন ঘটিয়ে থাকে। ট্রপোট্যাক্সিসের আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, যেমন আর্মাডিলিয়াম এই প্রাণীটির জোর সংবেদঙ্গ হিসেবে এখানে দুটি চোখ আছে, অর্থাৎ জোর সংবেদঙ্গ, আর একটি মাত্র উদ্দীপনা এই যে আলোক উৎস, অর্থাৎ এই একটি আলোক উৎস এটি একটি মাত্র উদ্দীপনা হিসেবে তার কিন্তু এই দুটা চোখ দিয়ে কিন্তু সে উদ্দীপনা গ্রহণ করে, যার ফলে তখন সে কিন্তু ভারসাম্যমূলক চলন হিসেবে কিন্তু সে আলোক উৎসের দিক সোজা চলে। তো পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই জোর সংবেদঙ্গ অর্থাৎ দুটি চোখের মধ্যে থেকে একটি চোখকে যদি অন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে এই আলোক উৎস তখন কিন্তু একটি চোখ দিয়ে গৃহীত হয়, অর্থাৎ এরপরে ওই এক চোখ দিয়ে সেই আলোক উদ্দীপনা গ্রহণ করার ফলে কিন্তু তার সেই ভারসাম্যমূলক সঞ্চালনটা বা চলনটা নষ্ট হয়ে যায়, এবং ওই নষ্ট হওয়ার ফলে কিন্তু সে এই ক্রমাগত এইভাবে ঘুরতে থাকে, অর্থাৎ তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা ট্যাক্সিসের অভিযোজনের গুরুত্ব কিন্তু অনেক। প্রাণী উদ্দীপনায় যথাসময়ে সঠিক সাড়া দিয়ে প্রাণীর বংশবৃদ্ধি, নির্মাণ, অপত্য যত্ন, খাদ্য সংগ্রহ, শত্রুর হাত থেকে রক্ষা প্রভৃতি কার্য সম্পাদন করে প্রকৃতিতে টিকে থাকতে বা অভিযোজিত হতে সহায়তা করে। কয়েকটি উদাহরণ হলো, যেমন প্রজাপতির দিকমুখিতা
প্রচলন শত্রুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে। পিঁপড়া ও পাখির বাসায় ফেরার বিষয়টি ট্যাক্সিসের নিয়মে পরিচালিত হয়। ঋণাত্মক ফটোট্যাক্সিসের ফলে মাছির লার্ভা অন্ধকার কোণে পিউপায় রূপান্তরিত হওয়ার সুযোগ পায়। এরকম আরো অনেক উদাহরণ আছে যাতে ট্যাক্সিসের যে অভিযোজনের গুরুত্ব সেটি স্পষ্ট হয়ে ওঠে। শিক্ষার্থীরা, আমি যতটা সম্ভব সহজভাবে এবং সচিত্র বোঝানোর চেষ্টা করেছি। তবে পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য তোমাদের টেক্সট বই অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে। আর ক্লাস সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্তই। তবে যাবার আগে বলি, এই অভ্যাসগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। দেখা হবে আগামী ক্লাসে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।